মাহাথির মোহাম্মদ ঠিক 9টার সময় অফিসে যেত। উনিও আমি যেটা দেখলাম যে ইন টাইমে অফিসে যাওয়ার চেষ্টা করছেন। দিস ইজ ভেরি গুড। উনি যাচ্ছেন এবং সব মন্ত্রীদের যেহেতু প্রধানমন্ত্রী গেলে যেতেই হবে, অনেকের দীর্ঘকালের অভ্যাস বদলে যেতে ফেলতে হচ্ছে। সেটিং এ ভেরি গুড লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এইটাকে বলা হয়। এই যে 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 উদাহরণগুলো সৃষ্টি করছেন বাংলাদেশে, ওই যে প্রোটোকল যে আমেরিকার মতো 10-12টা গাড়ি, এটা আসলে প্রয়োজন নাই। সেটা উনি কমিয়ে ফেলেছেন। একটা পুলিশি গাড়ি একটা আর্মি গাড়ি হলে চলে। এটা আমি ব্যক্তিগত 14টা থেকে বোধহয় 4টায় নামিয়ে এনেছেন। সেনাবাহিনীতে ছিলাম এবং আমি পদাতিক বাহিনীর অফিসার, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। উনি পতাকা উড়াচ্ছেন না, নিজের তেল নিজে ব্যবহার করছেন, সরকার ব্যবহার করছেন না। এই ভালো উদাহরণগুলা। কিন্তু ওই একটা প্রশ্ন আছে যে উনি যেভাবে যখন চলাফেরা করছেন, যেহেতু আপনি একজন সিকিউরিটি এক্সপার্ট এবং আমাদের মতো দেশগুলোতে সরকার প্রধানদের একটা সিকিউরিটি থ্রেট থাকেই নানা কারণে, এটা ওনার জন্য আসলে কতখানি, উনি কতদিন, যেটা মিস্টার বাবুলও উল্লেখ করেছেন যে কতদিন উনি রক্ষা করতে পারবেন? আমি মনে করি যে টার্গেট কিলিং স্টপ কোনো সিকিউরিটি সেটা স্টপ করতে পারে না। ওকে, যদি ইফ সামন ইজ টার্গেটেড, এখন টার্গেট কে করতে পারে সেটা করে যে উনি যদি সুশাসন ন্যায় বিচার করে, কোনো ইন্ডিভিজুয়াল একজন স্নাইপার অথবা সেইটা ইজ ভেরি ডিফিকাল্ট। 100% প্রুফ বলতে কোনো কথা নাই। আপনি জন এফ কেনেডি একটা চলন্ত গাড়িতে একদম 3 তলায় বসে একটা শট করছিল মাত্র, অনলি সিঙ্গেল শট, খোলা গাড়ি ছিল, খোলা গাড়ি। আবার বেনজির মারা গেল একদম জনসভার ভিতরে সিঙ্গেল শট। সো ওনার শাসন ব্যবস্থা কাউকে যদি থাকতে পারে, কিন্তু চলমান অবস্থায় দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আমেরিকার মতো এক্সপার্ট যে ইসরায়েল যেটা করতে পারে, উড়ন্ত হেলিকপ্টার থেকে চলন্ত গাড়িতে তারা হিট করতে পারে, ওইটা আপনি মনে করছেন যে উনি যেভাবে আমি মনে করি যে এটা সিকিউরিটি থ্রেট যেভাবে অনেক বলা হচ্ছে ওরকম না। সিকিউরিটি থ্রেটের মাধ্যমে যদি ওনাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, বরং উনি নিজে এখন দেখছেন যে ঢাকার ট্রাফিক ব্যবস্থা আদিম জায়গায় চলে গেছে। দেখলাম উনি এবং সে এখন ট্রাফিক ব্যবস্থা যে উন্নয়ন করতে হবে, না হলে এক্সপার্টের সঙ্গে কথা বলছেন দেখলাম, এবং না হলে কোনো বিনিয়োগকারী আসবে না। দ্যাট হি হ্যাজ রিয়েলাইজড। হ্যাঁ, আর আমরা এক্সপার্ট বলতে সবসময় দেখি ওই যে বুয়েটার একজন আছে, কি নাম ওনার, ওই এক ভদ্রলোক কি ডাকা হয়, আরও বহুত এক্সপার্ট আছে। এক্সপার্ট ছাড়াও অনেক ওপিনিয়ন দেওয়া যায়। কি আমি সেইটা বলি যে উনি একটা ওপিনিয়ন দিয়েছে যে ফ্লাইওভার করা হয়েছে সেগুলো মাত্র এই 20% মানুষ সুবিধাভোগী, হোক 20%, বাট দিস ইজ নেসেসারি। আপনি এইরকম যদি সিস্টেম করে যে ফ্লাইওভার দরকার হবে না, যে রাস্তার কতগুলো কনসেপ্ট আছে, একটা রাস্তা যদি আরেকটা রাস্তাকে বন্ধ না করে তাহলে কিন্তু জাম থাকে না, মানে হাফ ডাক হাফ আপ। সেইটা তো শুরুতে প্ল্যান করে নাই, এবং ঢাকা শহরের যে ট্রাফিক প্রথম যে প্ল্যান, সেই প্ল্যানটা একেবারে সম্পূর্ণ ভণ্ডুল করে ফেলছে। এখন কি করেছে, রাস্তার মাঝখান থেকে ইউটার্ন করেছে। এইটা পৃথিবীর আপনি কোথাও দেখবেন না। কুয়েতের মতো জায়গায় 7টা সার্কুলার রাস্তা আছে, ঢাকা শহরে এখন মধ্যে একটা সার্কুলার রোড নাই। আপনার লন্ডনে আপনার M25 আছে, কোনো বাইরের কোনো গাড়ি শহরে ঢুকতে হয় না। সো এইগুলো অনেকগুলো কমন জিনিস উদাহরণ দিয়ে বলা যায়, কিন্তু কথায় কথায় এখন বলা হয় ফ্লাইওভার মানে এইটার সাথে আমি একমত না ব্যক্তিগতভাবে। আমি লেমেন পার্সনে আমি বলছি, এটা আরেকদিন এই প্রসঙ্গে আলোচনা করব। তো সেই জায়গায় বলছি যে রাজনীতির নামে যে মাফিয়া তন্ত্র বা দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়ন আপনার যদি উনি বন্ধ করতে পারে তাহলে উনি 80% সফল হবে। সেই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে দলের ভিতর থেকে। দলের ভিতরে যদি জবাবদিহিতা থাকে, দলের ভিতরে যদি আপনার নৈতিকতা সুরক্ষার ব্যাপার থাকে, তাহলে উনি 80% সাকসেসফুল হবে, এমনিতেই হবে। এইখানে বাইরে অনেক ধরনের কথা ঘুরে বেড়াচ্ছে, যেমন ওনার এই যে মন্ত্রিসভার টিম যেটা নেওয়া হয়েছে, ভালোও বলা যাবে আবার খারাপও বলা যাবে। আওয়ামী লীগের সরকারে 1 ডজন কালেক্টর ছিল। মানুষ দেখতে চায় এই মন্ত্রিসভায় কোনো কালেক্টর থাকবে না। আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নিচ্ছেন না, প্লট নিচ্ছেন না, ভেরি গুড এক্সাম্পল ইউ হ্যাভ সেট। একাধিক আলোচনা আমরা বলেছিলাম যে জামাত এই ধরনের একটা প্রোগ্রাম লঞ্চ বলেছে বিএনপির এর চেয়ে ভালো পলিসি, জনবান্ধব পলিসি দেওয়া উচিত, এবং সেই জায়গায় তারা আসছে। দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। নৈতিকতার দিক থেকে আপনি জনগণের উপরে 300% ট্যাক্স আরোপ করবেন, আপনি কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন? আপনি তো রাজনীতিতে আসছেন ভলান্টারি সার্ভিস দিতে, আপনাকে কেউ ডেকে আনে নাই। সো পৃথিবীর কোথাও এরকম যে একটা এক্সট্রা বেনিফিট লমেকার্সে দেওয়া হয় সেটা কোনো উদাহরণ নাই। এইগুলা উনি দেখে আসছেন। এখন এই যে সবার উপরে যে ছেড়ে দেয় সেটা না, দলের ভিতরে জবাবদিহিতা, যে দলের ভিতরে কোনো গ্যাংস্টার হয় কিনা,
দলের ভিতরে কোনো ওই যে আমরা যেটাকে বলি যে কোটারি ইন্টারেস্ট, যেটা যে এই গ্রুপ এইটাকে বন্ধ করতে পারলে হি উইল বি সাকসেসফুল। এসব বাবুল শুনছিলেন, এবং দলটাই হয়তো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বা সংকটের একটা প্রধান কারণ হয়ে উঠতে পারে, যেটা আমি ওনার কথায় বুঝলাম, যেটা ইঙ্গিত করা হচ্ছে। যেমন ধরেন অভ্যুত্থানের পরে বিএনপি সবচেয়ে সমালোচনা, এত ত্যাগ নিপীড়ন নির্যাতন স্বীকার করবার পরে বিএনপির বিরুদ্ধে অভিযোগ, কিছুটা সত্য কিছুটা প্রোপাগান্ডা, যে বিএনপি একটা চাঁদাবাজ দখলদারির রাজনীতি শুরু করেছে। না, এটা সত্য। অভ্যুত্থানের পরে এই ধরনের সো এখনও বড় চ্যালেঞ্জে দল, যেটা উনি বলছেন যে দলের মধ্যে বা মন্ত্রিসভায় কালেক্টর বা দলই এমন দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত হয়ে পড়লো, তো দলকে নিয়ন্ত্রণ করা আমার মনে হয় যেটা হয়েছিল অভ্যুত্থানের পরে, এবং দল এবং সরকারকে এক করে ফেলা। আমরা অনেক সময় রাষ্ট্র এবং সরকারকে যেমন এক করে ফেলি, আবার ক্ষমতাসীন দল এবং সরকারকে এক করে ফেলা হয় না। এটা আমার মনে হয় এইবার আপনারা এই সিমটম দেখবেন না, এবং সরকার গঠনের পরে পরিবর্তন আপনারা দেখেছেন। আপনার বিএনপির বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা, এবং সত্যও কিছু ছিল, ধরেন বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, ধরেন একেবারে পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নেই যে বিএনপির একটা কর্মী নাই। তাই এত বিপুল সংখ্যক দল, তারেক রহমান সাহেব যিনি দায়িত্বে ছিলেন, বিএনপির প্রধান যিনি ছিলেন, তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, যিনি দ্বিতীয় প্রধান তিনি নির্বাসনে ছিলেন, রাজনীতিতে একরকম, সেখান থেকে তিনি দল পরিচালনা করেছেন। এত বড় বিপুল সংখ্যক দল, এর মধ্যে সব ভালো মানুষ, এটা তো আশা করা যাবে না। এর মধ্যে কিছু কিছু সুযোগ সন্ধানী খারাপ মানুষ বা দলেরও তৈরি হতে পারে, সেরকম হয়েছে। এখন কে কোন জায়গা থেকে কী অপরাধ করেছে, ধরেন এই সমাজে বা এই দেশেতে এরকম একটা প্র্যাকটিসই ছিল যে আওয়ামী লীগ যারা করে তারা কোনো খারাপ লোক হইতে পারে না, কোনো ব্যবস্থা, কোনো স্বীকার করা বা ওন করা, এই ধরনের কোনো কালচারই আমরা দেখিনি। ইভেন আমাদের যে আরেকটা রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রে প্রায়ই তাই, যে সবই মনে হয় যে জান্নাতি দল, এর মধ্যে কোনো খারাপ লোক আছে বলে আমরা মনে করি না। এখন আমরা বিএনপি ইন দিস টাইম বা এই অভ্যুত্থানের পরে বা আগে, যে বিএনপি বিষয়গুলোকে স্বীকার করেছে, ওন করেছে যে হ্যাঁ আমার দলের লোকরাও খারাপ কাজ করে থাকতে পারে, বা এর মধ্যে সব ভালো মানুষ না, এটা আমরা বলি না। এর মধ্যে সুযোগ সন্ধানী, দখলবাজ, চাঁদাবাজ কেউ থাকে, সবাই তো না। হ্যাঁ, তো এইরকম ঘটনা ঘটেছে, এবং বিএনপি সাধ্যমতো চেষ্টা করেছে কন্ট্রোল করবার জন্য। অনেক ক্ষেত্রে আমরা পারি নাই, এটাও তো সত্য। আমি বিশ্বাস করি এখন আবার বিএনপি সরকারেও এসছে। ফার্স্ট অফ অল যে মন্ত্রিপরিষদ বা প্রধানমন্ত্রী, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মেসেজ, তাদের চলন বলন অনেক কিছু ডিপেন্ড করবে তার উপরে। এবং সরকার গঠনের পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছি, অনেকগুলো নির্বাচন তো আমি দেখেছি বাংলাদেশে, গণতান্ত্রিক ভালো নির্বাচনে দেখেছি, এমনও দেখেছি যে নির্বাচনের পরে রাজনৈতিক সংঘাত, সহিংসতা, দখলবাজি, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। দিস ইজ দ্য ফার্স্ট। আমার এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি আসলে তো পত্রপত্রিকায় দেখতাম যে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতার ঘটনা নাই বলতে গেলে, এবং আমার এলাকায় এটা 0%। আমরা কনসাস ছিলাম, সচেতন ছিলাম প্রথম থেকেই। আমার প্রশাসনকে আমরা অ্যালার্ট রেখেছি, দেখেন যে যাই হোক না হোক কোনো ঘটনা যাতে না ঘটেনি, কিন্তু ঘটেনি। যেখানে আমাদের এলাকাটা খুব সংঘাতপ্রবণ এলাকা, প্রায়ই মারামারি, কাজিয়া, মাছ ফ্যাসাদ এগুলো লেগেই থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ নির্বাচনের পরে এরকম কোনো বড় ঘটনা এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা দেখিনি। সামাজিক সংঘাতও ওইভাবে হয়নি। তো বাংলাদেশ এটা একটা পজিটিভ দিক বলে আমরা মনে করি। আর আপনারা যেটা বলেছেন যে বদনাম, চাঁদাবাজি, দল সরকার একাকার হয়ে যাওয়া, দুর্বৃত্তায়নের সাথে সংযুক্ত হওয়া, আমি বিশ্বাস করি হ্যাঁ একেবারে সব কিছু আপনি জিরো মাত্রায় নিয়ে আসবেন, এটা আশা করা ভুল, বাতুলতা। আমাদের সমাজ কালচার বা এই এমন একটা কালচার তৈরি হয়ে গেছে কোথাও যে এই কালচার থেকে বের হওয়া একটা দুরূহ ব্যাপার। সমস্ত আন্তরিকতা, আপনিও এমন একটা কালচারের ভিতরে জড়াই পড়তেছেন বা বাধ্য হচ্ছেন যে এই কালচার এক ধীরে ধীরে রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন না, এমন একটা পরিবেশ। তো আশা করি যে নির্বাচনের পরে মনে হয় বিষয়গুলো একটু আপনারা ওইভাবে পাচ্ছেন না, এবং গ্র্যাজুয়ালি এই বিষয়গুলো একেবারে শূন্যের কোঠায় না আসলেও আগের চাইতে অনেক পরিবর্তন হবে। আমি দৃঢ়ভাবে আশাবাদী। সরকার আন্তরিক থাকবে আমি বিশ্বাস করি, এবং সরকার তার যে রাজনৈতিক দল তাদেরকেও নিয়ন্ত্রণ করা, এবং আমি তো দেখি দলের ভিতরে বাইরে সবাই কিন্তু একটা ভীতি সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে। এটা হলো ইন্টারনাল বাস্তবতা। যে যেখানেই আছে, যারাই যেখানে দায়িত্ব নিবেন বা যে যেখানে আছে, প্রত্যেকের মধ্যেই একটা ভীতি এবং সন্ত্রস্ত প্রধানমন্ত্রী অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, তার ডিজায়ার। অতএব বিষয়গুলো এত সহজ না। আমি মনে করি যে অনেক ক্ষেত্রে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখেন সরকারের জন্য সামনের দিনগুলোতে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। একটা রাষ্ট্রটা একটা ডিসফাংশনাল স্টেটে চলে গেছিল, একদম ডিসফাংশনাল। আপনার মানে সরকারি ব্যবস্থাপনা থেকে রাষ্ট্রীয় পরিচালনা যে কোনো ক্ষেত্রে বলেন, যে কোনো একটা উদাহরণ দেন,
যে এটা এমন একটা ডিসফাংশনাল স্টেটে চলে গেছিল, সেইখান থেকে ফাংশনাল স্টেটে আনাটা রিয়েলি একটা চ্যালেঞ্জ। যে উন্নত দেশে একটা চিঠি হারায় না, পোস্ট অফিসে আপনি একটা চিঠি পোস্ট করলেন, সেই চিঠিটা হারাবে না, সেটা ডেস্টিনেশনে যাবেই। আমরা সেই জায়গায় তো আমরা যেতে পারবো না। রেল ব্যবস্থাপনা আপনি বলেন যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে গাজীপুর প্রতি আধ ঘন্টা পর যদি একটা ট্রেন যায়, শুধুমাত্র বাস ব্যবসায়ীদের জন্য এইটা হচ্ছে না। রূপসা থেকে বাগেরহাটে একটা রেল লাইন ছিল, সেই রেল লাইনটা বাস ব্যবসায়ীরা বন্ধ করে দিল। অথচ হাউস ছিল এখন খুলনা থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন হাউস ছিল। অনেকবার বলেছি জিল্লুর ভাই যে স্কটল্যান্ডে আমি গিয়েছিলাম লন্ডনে থাকাকালীন, সমুদ্রের পর থেকেও ট্রেন লাইন। তারেক সাহেব সেইটা বলছিল যে এখন প্রত্যেকটা জায়গায় ট্রেন লাইন। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ যদি এটা করতে পারে। তখন জনপরিবহন বাস ব্যবসায়ীদের জন্য রাষ্ট্র যোগাযোগ ব্যবস্থাপনা উন্নত করতে পারে নাই।